বাসর ঘরে বসে আছে ফাহিমা। আজকে একটা পিচ্চি ছেলে তাকে জোর করে বিয়ে করেছে। এক কথায় ওই পিচ্চি ছেলের সাথে ফাহিমার আব্বু আম্মু ছিল ফাহিমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য। রাত প্রায় 11:45। এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো ফারহান। ফাহিমা ফারহানকে দেখে একটু নড়েচড়ে বসলো। এইদিকে ফারহান দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে আসলো খাটের কাছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাহিমা যখন খাট থেকে নিচে নামছিল না, তখন ফারহান ফাহিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার? খাট থেকে নিচে নেমে আমাকে পা ধরে সালাম করতেছেন না কেন? সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি এখানে, আর আপনি কি না চুপচাপ বসে আছেন? বসে থাকবো না তো কি করব? তোকে আমার পছন্দ হয় নাই, তোকে আমি বিয়ে করি নাই, তুই আমাকে জোর করে বিয়ে করেছিস। আমি কালকে সকালে পুলিশ ডেকে নিয়ে আসবো এই বাড়িতে, আর বলবো তুই আমাকে জোর করে বিয়ে করেছিস। তোর মতো একটা পিচ্চি ছেলেকে আমি আমার স্বামী হিসেবে মানি না। মানবেন না কেন? অবশ্যই মানতে হবে আমাকে। আমাকে না মেনে আপনি কাকে মানবেন শুনি? আমার মতো এত হ্যান্ডসাম বয় পেয়েছেন, এটা তো আপনার ভাগ্যের কথা। তারপরেও যদি আপনি এই রকম করেন, তাহলে তো আপনাকে বিয়ে করা আমার ভুল হয়েছে। হ্যাঁ, তুই আমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছিস। তোকে আমি আমার স্বামী হিসেবে মানি না, তোকে আমি আমার কোনো কিছুই দিব না। দেখি তুই কি করতে পারিস, কি করিস। আচ্ছা, একটা কথা শুনেন। যেহেতু বিয়ে হয়ে গেছে, চলেন 2 রাকাত নামাজ আদায় করে নিই। এরপর যা ইচ্ছা তাই করেন আপনি, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনাকে জোর করে বিয়ে করেছি, এখানে আরেকটা কারণ আছে, এটা না হয় না জানাই ভালো। এই বলে ফারহান ওয়াশরুম থেকে অজু করে এসে ফ্রেশ হয়ে বসে রইল। ফাহিমাও আর কিছু না ভেবে অজু করে এসে ফারহানের সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে বসে আছে। এমন সময় ফারহান বিছানায় শুয়ে পড়তে ফাহিমা ফারহানকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিল আর বলতে লাগলো, চুপচাপ এখান থেকে নিচে নেমে যা। এখানে উঠেছিস কেন? আজকে থেকে এই বিছানায় আমি ঘুমাবো, তুই ঘুমাবি নিচে। এটা তো এমন হবার কথা না। আমি এই বাড়ির ছেলে, আর আপনি এই বাড়ির বউ। আপনি আমাকে মেনে নিতেছেন না, তাই বলে আপনি আমাকে লাথি মেরে ফেলে দিবেন? এখানে তো লাথি মেরে ফেলে দেওয়ার কথা আমার। তোর লাথি মেরে ফেলে দেওয়ার কথা এটা তো আমি জানি না, কিন্তু আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোকে লাথি মেরে ফেলে দিয়েছি। এখন তোর ইচ্ছে দিয়ে আমি কি করব? তোর ইচ্ছের আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা, আপনি ঘুমান। আপনাকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি এটা খুব ভালো করেই জানি। ঘুমানোর পর আপনার অবস্থা এমন করব যাতে সকালে আপনি মুখ না দেখাতে পারেন কাউকে। এই বলে ফারহান চলে আসলো সোফায়। ফাহিমা বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, এই ছেলেটা যদি আবার আমার সাথে কোনো কিছু করে বসে, তখন আমি কি করব? না না, আমাকে জেগে থাকতে হবে। জেগে থাকলে এই ছেলেটা আমার সাথে কোনো কিছুই করতে পারবে না। ফাহিমা মনে মনে এইসব কথা বলতেছে। অন্যদিকে ফারহান সোফায় শুয়ে পড়ল। ফোন টিপতে টিপতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়ালই নেই তার। ফারহানকে ঘুমিয়ে যেতে দেখে ফাহিমাও ঘুমের দেশে পাড়ি জমালো। ফজরের আজানে কিছুক্ষণ আগে ফারহানের ঘুমটা ভেঙে গেল। মুখে হাত দিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো ফাহিমার কাছে। ফাহিমার মুখের দিকে তাকিয়ে ফারহান বলতে লাগলো, আপনাকে জোর করে বিয়ে করেছি কারণ আপনি আমার বড় ভাইকে ঠকিয়েছেন। এটার জন্য আমি আপনাকে জোর করে বিয়ে করেছি। বড় ভাইয়ের প্রতিশোধ এখন আমি নিব। আস্তে আস্তে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এরপরে আমি আপনাকে ছেড়ে দিয়ে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিব। হা 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 হা। এই বলে ফারহান ডয়ের ভিতর থেকে জুতার কালি বের করে ফাহিমার মুখে আস্তে আস্তে পুরোটা লাগিয়ে দিল। পুরোটা লাগিয়ে দিয়ে আবারও সোফায় এসে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ফাহিমা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে সোজা চলে আসলো নিচে, কারণ ফাহিমা সবসময় তার বাড়িতে সবার আগে 1 কাপ চা খেয়ে এরপর ফ্রেশ হয়। ফাহিমা রান্নাঘরে এসে নিজের হাতে চা বানিয়ে সোফায় বসে বসে চা খাইতেছে আর টিভি দেখতেছে। এমন সময় ফারহানের আম্মু ফাহিমাকে দেখে হাঁ করে তাকিয়ে রইল এবং বাকি সবাই হাসি হাসি করতেছে। এটা দেখে ফাহিমা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে আপনারা হাসাহাসি করতেছেন কেন? আম্মু ওরা এইভাবে হাসাহাসি করতেছে কেন? আমার তো কোনো কিছুই হয়েছে নাকি যে আপনারা এইভাবে হাসাহাসি করতেছেন?
আচ্ছা, তোমরা কি দুজন রাতের বেলা কালি নিয়ে ঝগড়া করছিলে? না তো, তার সাথে তো আমার কোনো ঝগড়া হয় নাই। ঝগড়া হলে তো আরও আগেই এই বাড়ি থেকে চলে যেতে পারতাম। আর কালির কথা বলতেছেন কেন? আমার মুখে কি কালি লেগে আছে নাকি? ফাহিমার কথা শুনে ফারহানের বড় চাচি হাসতে হাসতে বলতে লাগলো। তোমার মুখে কালি মানে আমার মনে হয় জুতা পালিশ করে কালি আছে না, ওই কালিটা পুরো মুখে লেগে আছে। পার্লার থেকে সেজে এসেছো, এটাই সাজা? পার্লার থেকে ওরা কিভাবে সাজিয়ে দেয় আজকে দেখলাম। মানে আপনারা কি বলতেছেন? আমি আপনাদের কথা কোনো কিছুই বুঝতেছি না। তুমি একবার আয়নায় নিজের মুখটা দেখে আসো, তাহলে বুঝতে পারবে আমরা কি বোঝাতে চাইছি। ফাহিমা সোফা থেকে উঠে চলে আসলো আয়নার সামনে। আয়নার সামনে আসতেই ফাহিমা জোরে চিৎকার করে উঠল আর বলতে লাগলো। আ আমার মুখের এই অবস্থা করেছে কে? আজকে তো আমি ফরহানের বাচ্চাকে খেয়ে ফেলবো। সে ঘুমের ভান করে আমার মুখের এই অবস্থা করেছে। এই বলে ফাহিমা আর 1 মিনিট নিচে না থেকে দৌড়ে চলে আসলো উপরে। ফারহানকে ডাকতে লাগলো। এই ফারহানের বাচ্চা, তাড়াতাড়ি ওঠ। তুই আমার মুখের এরকম অবস্থা করেছিস কেন? তাড়াতাড়ি ওঠ বলতেছি, না হলে কিন্তু তোর খবর আছে। কি হয়েছে? সকাল সকাল আপনি এভাবে আমার উপরে রেগে আছেন কেন? আর এত চেঁচামেচি করতেছেন কেন? নিচে থেকে মানুষ চলে আসবে তো। চেঁচামেচি করবো না তো কি করব? তুই আমার মুখের এই অবস্থা করেছিস কেন? বিয়ে করেছিস ভালো কথা, তাই বলে তুই আমার মুখের এই অবস্থা করবি? ফারহান এইসব কথাবার্তা বলতেছে। এইদিকে ফাহিমা বিছানার নিচ থেকে বিছানার ঝাড়ুটা নিয়ে ফারহানের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো। সত্যি করে বল, আমার মুখের এই অবস্থা কে করেছে? না হলে কিন্তু আমি এখন খুব রেগে যাব, আর আমি রেগে গেলে কি করব নিজেও জানি না। আরে সত্যি কথা, আমি আপনার মুখের এরকম অবস্থা করি নাই। আমি তো আপনার আগেই ঘুমিয়ে গেছি। আর আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না। সকাল 10টা বা 11টার সময় ঘুম থেকে উঠি। আপনি আমার উপর মিথ্যা অপবাদ ছড়িয়ে দিবেন না। হয়তো পার্লারে গিয়েছেন, মেকআপ করে এসেছেন, ওইটা ইনফেকশন উঠেছে। আমি খুব ভালো করেই জানি তুই এরকম করেছিস। একটু ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরপরে দেখ তোর কি অবস্থা করি। চলে আসলো ওয়াশরুমে। মুখে ভালোভাবে সাবান দিয়ে কিছু লাগিয়ে মুখের কালিগুলো উঠিয়ে চলে আসলো বাহিরে। এদিকে ফারহান মনে মনে বলতে লাগলো। যাক, খুব ভালো হয়েছে, একটা তো কোনো কিছু করতে পারছি। আমার ভাইয়ের প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। তুমি আমার যাই কিছু করো না কেন, আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব। ফারহান মনে মনে এসব কথাবার্তা বলতেছে। এমন সময় ফাহিমা এসে ফারহানের শার্টের কলার টেনে ধরলো আর বলতে লাগলো। তোর কত বড় সাহস, তুই এইরকম ভাবে আমার মুখে চুনকালি লাগিয়েছিস? তোকে এখন আমি মেরে তক্তা বানিয়ে ফেলবো। এই বলে ফাহিমা ফারহানকে মারতে মারতে বিছানায় নিয়ে আসলো। বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে ফাহিমা যে ফারহানের বুকের উপর পড়তে যাবে, এমন সময় ফারহান ফাহিমার 2টা হাত ধরে টান মেরে তার বুকের সাথে একত্রিত করে খুব ভালোভাবে জড়িয়ে ধরলো, যাতে ছোটাছুটি করতে না পারে। এটা দেখে ফাহিমা বলতে লাগলো। এই কুত্তা, তাড়াতাড়ি ছেড়ে দে বলতেছি, না হলে কিন্তু আমি এখন রেগে যাব, আর আমি রেগে গেলে তোর কি অবস্থা হবে এটা আমি নিজেও জানি না। ফাহিমা এসব কিছু বলতেছে, এদিকে ফারহান ফাহিমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। হঠাৎ ফাহিমা ফারহানের গালে একটা কামড় বসিয়ে দিতে ফারহান ফাহিমাকে ছেড়ে দিল। ফাহিমা ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে, এখন কেমন লাগে? তোকে না আগেই বললাম যে আমাকে ছেড়ে দে ছেড়ে দে, ছাড়লি না। এখন বুঝেছিস তো কেমন হয়েছে? হ্যাঁ, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আপনি একটা রাক্ষসী, আপনি একটা কটকটি। আপনার সাথে সংসার করা যাবে না। আপনাকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। আপনি একটা শয়তান, আপনি একটা পেতনি। ইস, আমার গাল কামড় মেরে অর্ধেক মাংস খেয়ে ফেলেছেন। ইস, কি ব্যথা করতেছে। ব্যথা করুক, তাতে আমার কি? এটা তো করার দরকার নেই। তুই আমার মুখে কালি মেখেছিস, আমিও তোর মুখে একটু লবণ মরিচ দিয়ে ঝাল করে মাখিয়ে দিলাম। এখন সবার সামনে গিয়ে দেখালে আশা করি সবাই তোকে খুবই ভালো বলবে। আমি এখন নিচে গেলাম। এই বলে ফাহিমা চলে গেল নিচে। এদিকে ফারহান সোজা চলে আসলো ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই ফারহানের ভাবি বলতে লাগলো। কি ব্যাপার ফারহান,
রাতে মনে হয় তোমরা ঝগড়া করেছিলে, তাই না? মুখে কামড়ের দাগ লেগে আছে। ফারহান তাড়াতাড়ি করে তার মুখ ঢেকে ফেল আর বলতে লাগলো, আরে ভাবি, এসব কিছু না, এসব মাঝে মধ্যে হয়ে থাকে, আপনারা তো জানেন। এই বলে ফারহান তড়িঘড়ি করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো ঘরে। অন্যদিকে ফাহিমা সবার সাথে বসে গল্প করতেছে। এমন সময় ফারহানের ভাবি সুমাইয়া বলতে লাগলো, ফাহিমা, ফারহানের সাথে এমন করা তোমার একদম ঠিক হয় নাই। ফারহান হয়তো তোমার সাথে একটু দুষ্টুমি করেছে, কিন্তু তুমি এইরকম ভাবে তাকে এতটা শাস্তি দিবে? ও শাস্তি হওয়ার দরকার, এটার জন্যই তাকে আমি শাস্তি দিয়েছি। সকালে আমি তাকে জিজ্ঞেস করার পর সে আমাকে মিথ্যা কথা বলেছে, এটার জন্য তাকে আমি এমনটা করেছি। সে যদি আমাকে সত্যি কথা বলতো তাহলে আমি এমনটা করতাম না। ও আচ্ছা, ভালো কাজ করেছো। এখন রুমে যাও, রুমে গিয়ে তুমি তোমার জামাইয়ের সেবা করো। এখন যেতে পারবো না, এখন আমি আপনাদের সাথে বসে বসে আড্ডা দিব, আর সে যা ইচ্ছা তাই করুক। ফাহিমা সবার সাথে বসে বসে আড্ডা দিতেছে। অন্যদিকে ফারহান তার রুমের ভিতর শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার বড় ভাই ফারুক। ফারহানকে দেখে ফারুক বলতে লাগলো, কিরে ফারহান, তোর গালে এই রকম অবস্থা হয়েছে কেন? নিশ্চয়ই ওই মেয়েটা কিছু বলেছে তোকে, তাই না রে? এক কাজ কর, ওই মেয়েটাকে উচিত একটা শিক্ষা দিতে হবে। তাই আমি তোকে একটা প্ল্যান বলে দিতেছি, তুই এই প্ল্যান মতো কাজ কর, তাহলে ওই মেয়েটা আর তোকে কখনো কোনো কিছু করবে না। ফারুক ফারহানের কানে কানে সব কিছু বলে দিল। ফারহান ফারুকের কথা মতো কাজে লেগে পড়ল। ফারুক চলে যেতে ফারহান আবারও বিছানায় শুয়ে পড়ল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গার্লফ্রেন্ড কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার গার্লফ্রেন্ড বলতে লাগলো, কি ব্যাপার ফারহান, তুমি কাল থেকে আমার কল রিসিভ করছো না কেন? আর আমি এসব কি শুনছি? তুমি নাকি বিয়ে করেছো অন্য একটা মেয়েকে? এসব না হয় আমি তোমাকে পরে এসে বলতেছি। তুমি এক কাজ করো, এখন যদি ফ্রি থাকো তাহলে আমরা যেই কফি শপে কফি খেতাম প্রতিদিন, ওই কফি শপে চলে আসো। আমি কিছুক্ষণের মধ্যে ওইখানে আসতেছি। এরপরে তোমাকে সব কিছু খুলে বলবো। ঠিক আছে, তুমি আসো, আমিও বের হচ্ছি। ফারহান কলটা কেটে দিয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। ফারহানকে বাইর হতে দেখে সুমাইয়া বলতে লাগলো, কি ব্যাপার দেবর মশাই, বাড়িতে বউ রেখে বাইরে বের হচ্ছে কেন? কাজ আছে নাকি কোনো? হ্যাঁ, বাহিরে একটা কাজ আছে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতেছি। থাকেন, বাড়িতে আসার সময় যদি রাস্তায় কিছু পাই তাহলে নিয়ে আসবো। ফারহান তার ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাইরে। ফাহিমা ফারহানের সব কথাই শুনেছে। সব কথা শোনার পর ফাহিমা সুমাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারহানের যদি গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে আমাকে বিয়ে করেছে কেন? আপনারা সবাই আমার সাথে ওকে জোর করে বিয়ে দিয়েছেন। দেখো না, আমি এসব বিষয় নিয়ে কোনো কিছুই জানি না। আর আমার যতটুকু ধারণা আছে, ফারহানের কোনো গার্লফ্রেন্ড নেই। সে সব সময় আমাদের সাথে মজা করে। তাহলে এখন যে বলল সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাইতেছে, এটা কি মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, তোমাকে রাগানোর জন্য হয়তো সে মিথ্যা কথা বলেছে। আচ্ছা যাই হোক, এখন তুমি রুমে যাও। রাতে মনে হয় তোমার ঘুম হয় নাই, চোখ দুইটা ফুলে আছে। ফাহিমা চলে আসলো তার রুমে। অন্যদিকে ফারহান বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসলো একটা রিক্সা নিয়ে কফি শপে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সুবর্ণা আসলো। দুজন বসে বসে কফি খাইতেছে। এমন সময় সুবর্ণা ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন আমাকে সত্যি কথা বলো, না হলে কিন্তু আমি নিজে কোনো একটা ক্ষতি করে ফেলবো। বলতেছি। এই বলে ফারহান কফি অর্ডার দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর কফি আসতেই ফারহান সুবর্ণাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন শুনো তাহলে, আমি কেন বিয়ে করেছি তাকে। ওই মেয়েটা হচ্ছে আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। মেয়েটা আমার বড় ভাইয়ের কাছ থেকে অনেক টাকা খেয়েছে এবং আমার ভাইয়ের সাথে রিলেশন থাকা অবস্থায় অন্য ছেলেদের সাথে ঘোরাঘুরি করেছে এবং আরও অনেক কিছু করেছেন। এই সব কিছু আমাকে ভাইয়া বলার পর আমি ভাইয়ের সাথে প্ল্যান করেছি। প্ল্যান করার পর ওই মেয়ের বাবার সাথে কথাবার্তা বলে ওই মেয়েকে জোর করে বিয়ে করেছি, তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। কালকে রাতে সে যখন ঘুমিয়ে গেছিল তখন আমি আমার জুতার কালি তার মুখে মেখে দিয়েছি। আজকে রাতে কোনো কিছু একটা প্ল্যান করে আবারও কিছু একটা করতে হবে।
সত্যি কথা বলছো তো? তাকে ছেড়ে দেবে তো? যদি তাকে না ছেড়ে দাও তাহলে কিন্তু আমি মরে যাব। আমাদের কিন্তু প্রায় 2 বছরের রিলেশন। সুবর্ণা এসব কথাবার্তা বলতেছে। কথাবার্তা বলার পর দুজন বেশ কিছুক্ষণ আরও কিছু জায়গায় ঘোরাঘুরি করে ফারহান চলে আসলো তার বন্ধুদের কাছে। সবার সাথে বসে কথা বলতেছে। এমন সময় সৃজন ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে ফারহান, বিয়ে করেছিস? বউকে আদর যত্ন করতেছিস তো ঠিক মতো, নাকি এখনো আদর যত্ন করিস না? আরে শালা, ওই মেয়েকে তো বিয়ে করেছি অন্য একটা কারণে। কয়েকদিন পর তাকে ছেড়ে দিব। কারণটা না হয় কয়েকদিন পর তোদেরকে জানিয়ে দিব। আর আমার গার্লফ্রেন্ড আছে, এটা তুই এবং বাকি সবাই জানিস। হ্যাঁ জানি এটা। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দে। এইসব দিয়ে না হয় পরে কথাবার্তা বলা যাবে। চল কোথাও থেকে ট্যুর দিয়ে আসি। ট্যুর না দিলে ভালো লাগে না। শালা, তোরা তো তোদের গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে যাবি, আমি একা একা ট্যুরে যাব তোদের সাথে? শালা এখন বিয়ে করেছি, কয়েকদিন মজা মাস্তি করে ছেড়ে দিবি। আর না হয় তোর তো গার্লফ্রেন্ড আছেই, তাকে না হয় বল, দেখবি সে যেতে রাজি হয়েছে। হুম, এটা মন্দ বলিস নাই। আগে বল কোথায় যাবি এবং কতদিন থাকবি, এরপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে কোথায় যাওয়া যায় এবং কি করা যায়। আমরা বেশি দূর যাব না, কাছে ধীরেই যাব। অনেক দিন তো হয়েছে চট্টগ্রাম যাই না। চল চট্টগ্রাম থেকে ঘুরে আসি। ঠিক আছে চল, এখানে না হয় যাওয়া যাক। এখানে গেলেও খুব ভালো হবে, ঘোরাঘুরির জায়গা আছে অনেক। মাসুম এবং বাকি সবাই এসব কথাবার্তা বলতেছে। এমন সময় ফারহানের ফোনটা বেজে উঠল। কলটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, হঠাৎ ফোন দিয়েছেন? ফোন দিয়েছি কেন? আমি কি তোমাকে ফোন দিতে পারি না নাকি? হ্যাঁ, হ্যাঁ পারেন, আমি তো আসার সময় বলেই এসেছি গার্লফ্রেন্ডের সাথে আছি, কিছুক্ষণ পর বাসায় যাব। তখন বললেন আমাকে, এখন ফোন রাখেন। আচ্ছা তাড়াতাড়ি বাসায় ফিরবে কিন্তু এই বলে দিলাম। সুমাইয়া কলটা কেটে দিতে ফারহান তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে ফারহানের আম্মু এসে দরজা খুলে দিল। ফারহানকে দেখে বলতে লাগলো, কি রে ফারহান, তুই বাসায় কি বলে বের হয়েছিস? ফাইমা তো আমাকে সব কিছু বলেছে। তোর গার্লফ্রেন্ড থাকার পরও তুই কেন ফাইমাকে বিয়ে করেছিস? আমাকে এটা বল। আমার তাকে পছন্দ হয়েছে, তাই আমি তাকে বিয়ে করেছি। আর আমি এখনও ছোট, আমার গার্লফ্রেন্ড থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক। একটা ছেলের গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। বাড়িতে বউ রেখে অন্য মেয়েদের সাথে সম্পর্ক থাকবে কেন? অন্য মেয়েদের সাথে সম্পর্ক থাকলে আমাকে বিয়ে করার কি প্রয়োজন ছিল? বিয়ে তো করেছে আমাকে জোর করে। জোর করে বিয়ে করেছি তো কি হয়েছে? আমার ইচ্ছা হয়েছে, আমি বিয়ে করেছি। এখন আপনাকে আমার ভালো লাগে না, আমি আপনাকে ছেড়ে দিয়ে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব। বললেই হলো নাকি যে আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবেন? আর আমি এটা মেনে নেব? কখনোই নিব না। আপনি মেনে নেওয়ার কে আর না নেওয়ার কে? আপনাকে আমি ডিভোর্স দিতেই পারবো, আপনি এখানে আমাকে বাধাও দিতে পারবেন না। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই কিভাবে আমাকে ডিভোর্স দেস। তোর নামে আমি 100টা মামলা করব, যাতে তুই জেল থেকেই বের হতে না পারিস। আমিও দেখতে চাই তুই আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করবি কি করে। আমাকে চিনিস না ফারহান, আমি কি মেয়ে? এই বলে ফারহান চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় ফারহান বলতে লাগলো, কোনো কিছুই করতে পারবেন না। আপনি আমাকে 100টা মামলা দিবেন তাই তো? আমিও দেখতে চাই আপনি 100টা মামলা দিয়ে কি করতে পারেন। কি করব? তাহলে শোন, যেমন লায়লা মামুনকে 6টা মামলা দিয়ে আটকে রেখেছে, আমি ঠিক তেমনি তোকে 100টা মামলা দিয়ে এরপর আটকে রাখবো। আমাকে তুই চিনিস না, আমি কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, আপনাকে চিনা হয়ে গেছে। আমার ভাইয়ের জীবন শেষ করেছেন, আমি তো এটার প্রতিশোধ নিবই। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই কিভাবে এটার প্রতিশোধ নিয়ে থাকিস। এসব বলতেছে ফাহিমা ফারহানকে। বেশ কিছুক্ষণ এরকমভাবে হুমকি দেওয়ার পর ফারহান চলে আসলো বেলকুনিতে। চেয়ার বসে তার গার্লফ্রেন্ডের সাথে মেসেজে কথা বলতেছে। চলেন আমরাও শুনে আসি কি কথা বলতেছে। সুবর্ণা, আমরা কালকে রাতে চট্টগ্রামে ঘুরতে যাইতেছি। সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চাইতেছে, আমিও তোমাকে নিয়ে ঘুরতে যেতে চাই। তুমি যেতে পারবে আমাকে নিয়ে ঘুরতে? ফারহান, আমি এখন কিভাবে যাব?
আমার বান্ধবীরা যদি যেত তাহলে বলতে পারতাম আমি আমার বান্ধবীদের সাথে যাচ্ছি, কিন্তু আমার তো একটা বান্ধবীও যাচ্ছে না। তোমার বান্ধবী যাইতেছে না তো কি হয়েছে? তুমি আমার সাথে যাবে, তোমার বান্ধবীদের সাথে যেতে হবে, এমন কোনো কথা আছে নাকি? না, তারপরেও আম্মু দিবে না। ওয়েট, তুমি কলে থেকো, আমি তোমাকে কলে রেখে আম্মুকে জিজ্ঞেস করছি, দেখো আম্মু কি বলে। এই বলে সুবর্ণা কল দিল ফারহানকে। ফারহান কলটা রিসিভ করতে সুবর্ণা চলে আসলো তার আম্মুর কাছে। সুবর্ণাকে দেখে সুবর্ণার আম্মু বলতে লাগলো, কি রে সুবর্ণা, কিছু বলবি নাকি? হ্যাঁ আম্মু, আমি আমার বন্ধুদের সাথে একটু চট্টগ্রাম যাব ঘোরাঘুরি করার জন্য। কালকে ওরা চট্টগ্রাম যাচ্ছে, আমিও যেতে চাই ওদের সাথে। এখন কোথাও যাওয়া হবে না, তোর বাসায় থাকতে হবে। আমি একটু তোর নানু বাড়িতে যাব, তোর আব্বুকে রান্না করে খাওয়াতে হবে তোর। আমি 2 দিনের জন্য যাব, 2 দিন পরে না হয় তুমি যাবে নানু বাড়িতে। না, আমার আজকে যেতে হবে, তোর নানু খুবই অসুস্থ, তোর নানুকে গিয়ে দেখতে হবে। তুই বাড়িতে থাকিস, আমি রান্না করে দিয়ে গেছি, সকালে তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করে ফেলিস। ঠিক আছে আম্মু, যাও তাহলে তুমি। এই বলে সুবর্ণা চলে আসলো তার রুমে। ফারহানকে উদ্দেশ্য করে সুবর্ণা বলতে লাগলো, শুনলে তো আম্মু কি বলেছে, আমি যেতে পারবো না। তুমি এক কাজ করো, তোমার বন্ধু বান্ধবদের বলো যে তুমি এখন যেতে পারবে না। যেহেতু আম্মু চলে গেছে, তুমি না হয় সারাদিন আমাদের বাড়িতে থাকবে, সন্ধ্যায় তোমাদের বাড়িতে চলে যাবে। আচ্ছা, আমি ওদের সাথে কথাবার্তা বলে দেখি ওরা কি বলে। ওদের সাথে কথাবার্তা বলে তোমাকে আমি জানিয়ে দিব। এই বলে সুবর্ণা কলটা কেটে দিল। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেল 5টা। ফারহান তার বন্ধুদের সাথে বসে কথা বলতেছে। এমন সময় ফারহানের বন্ধু সিজন বলতে লাগলো, কিরে ফারহান, তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছিস? তোর গার্লফ্রেন্ড কি বলেছে, যাবে নাকি যাবে না? সে তো বলতেছে যেতে পারবে না, তবে তার আম্মু নাকি তার নানু বাড়িতে যাবে। বাড়ি পুরাই ফাঁকা। আমাকে তো বলতেছে না যাওয়ার জন্য। তার আম্মু নাকি 1 সপ্তাহ থাকবে তার নানু বাড়িতে। এই 1 সপ্তাহে আমি তার সাথে সময় কাটালে বেশ ভালোভাবে সময় কাটাতে পারবো। কি বলিস তোরা? হ্যাঁ মামা, খুব ভালো একটা সময় কাটাতে পারবে। 1 সপ্তাহ না হয় পর আমরা যাব, কি বলিস তুই? ঠিক আছে, আমি এখন তাহলে বাসায় যাই। এই সিনিয়র আপুকে একটা কিছু করতে হবে। আমার গালে এখনও ব্যথা আছে। মামা, আমি একটা বুদ্ধি দেই। তুই রাতের বেলায় মেয়েটাকে বেঁধে রেখে তাকে ধর্ষণ করে ফেলবি, তাহলে এই মেয়েও যাইতে পারবে না, আর তুই তোর গার্লফ্রেন্ডকেও বিয়ে করে নিতে পারবি। ধর্ষণ করার পর তাকে ডিভোর্স দিয়ে দিবি, তাহলে দেখবি আর কেউ বিয়ে করবে না। হুম, এটা ঠিক বলেছিস, তাকে কিছু করতেই হবে। ফারহান আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল বাড়িতে। রাতে খাবার টেবিলে বসে আছে ফারহান। এমন সময় ফারহানের আব্বু বলতে লাগলো, কিরে ফারহান, তুই নাকি ফাহিমাকে সময় দিস না, সারাদিন বাইরে থাকিস। আমি বাইরের থেকে আসলাম, এসে দেখি তুই বাড়িতে নেই। সারাদিন বাইরে কি করিস? আব্বু, সারাদিন ঘরে আর কত বসে থাকবো? বাইরে বন্ধু বান্ধব আছে, তাদের সাথে বসে বসে আড্ডা দেই। কাল থেকে তুই বাড়িতে থাকবি এবং বৌমাকে সময় দিবি। সে এই বাড়িতে নতুন এসেছে, সবার সাথে এতটা মানিয়ে উঠতে পারে না। তুই তার জামাই, সে তোর সাথে সবসময় ফ্রি থাকবে, তোর সাথে যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাবে। তুই তাকে নিয়ে যাস না কেন? তাকে নিয়ে ঘোরাঘুরি করার আমার সময় নেই। তাকে বলো সে একা একা ঘোরাঘুরি করতে, কারণ সে এই অত্র এলাকার সব কিছুই চিনে। চিনলে চিনুক, না চিনলে না চিনবে, তারপরেও সে তোর বউ, তাকে তুই ঘুরতে নিয়ে যাবি, এটাই আমার শেষ কথা। আগামী 1 সপ্তাহ আমি তাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না। 1 সপ্তাহ পর তাকে তার কাবিনের টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিব। এই বলে ফারহান খাবার খেয়ে চলে আসলো রুমে। অন্যদিকে ফাহিমা চুপচাপ খাবার খেয়ে বসে আছে। এমন সময় ফারহানের আম্মু বলতে লাগলো, ফাহিমা, ফারহানের সাথে কি তোমার কোনো সমস্যা আছে নাকি? সে তো নিজের থেকে এই বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু হঠাৎ এইরকম কথা বলতেছো কেন? তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? না আব্বু, ওর সাথে তো আমার ঝগড়া হয় নাই। হঠাৎ সে এই কথা বলতেছে কেন, এটা আমি বুঝতেছি না। আপনি একটু তাকে জিজ্ঞাসা করবেন সে কেন এই কথা বলতেছে আমাকে। আমি কি দেখতে খারাপ? না, তুমি তো দেখতে খারাপ না, তবে তুমি একটা কাজ করতে পারো। ফারহানকে কোনো রকমভাবে আটকে রাখো বাড়ির ভিতরে, যাতে সে বাইরে না বের হতে পারে।
সে তোমার স্বামী, তুমি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারো, আমরা এখানে বাধা দিব কেন? ফাহিমা কোনো কিছু না বলে সোজা চলে আসলো তার রুমে। এসে দেখে ফারহান কার সাথে যেন কথা বলতেছে ফোনে। এটা দেখে ফাহিমা চুপচাপ খাটের একপাশে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর কথা বলা শেষ হতেই ফাহিমা বলতে লাগলো, কিরে, তুই কার সাথে কথা বলতেছিস? আমি যে তোর পাশে বসে আছি, এটা কি তোর চোখে পড়ে না? না, আপনি যে আমার পাশে বসে আছেন আপনাকে আমার চোখে পড়ে না। আর আপনাকে তো আমি বলেছি ডিভোর্স দিয়ে দিব আপনাকে। আমার ভালো লাগে না। আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। ডিভোর্সি মেয়েকে কেউ কখনো বিয়ে করে না, আর বিয়ে করলেও তাদের দ্বিতীয় সংসার কোনো রকমভাবে টিকে না। তুই আগামী 1 সপ্তাহ এই বাড়ি থেকে বের হতে পারবি না। আমি দেখি তুই কি করতে পারিস, আর আমাকেও কিভাবে তুই ডিভোর্স দিতে পারিস। ফাহিমা এসব কথাবার্তা বলতেছে এমন সময় ফারহান বলে উঠল, ঠিক আছে, আমিও দেখতে চাই আপনি কিভাবে আমাকে আটকিয়ে রাখেন। আমাকে আটকে রাখলে আমার গার্লফ্রেন্ড আমার বাসায় চলে আসবে, তখন সমস্যা হবে আপনার। ঠিক আছে, আসুক, তাকে ন্যাড়া করে তার চুলগুলো বাড়িতে রেখে দিব। পরে ফেরিওয়ালা বেটা আসলে তার কাছে বিক্রি করে দিব চুলগুলো। ফারহান ফাহিমার কথা শুনে কিছুটা ভয় পেল, কারণ সে জানে একটা গুন্ডি মেয়ে এবং রাগী মেয়ে যা ইচ্ছে তাই করতে পারে। বেশ কিছুক্ষণ যাবার পর ফারহান তার ফোনটা খাটের পাশে রেখে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। রাত 2:10। এমন সময় ফাহিমা ঘুম থেকে উঠে ফারহানের পা রশি দিয়ে বেঁধে ফেল। বেঁধে ফারহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ফারহান ঘুম থেকে উঠতেই দেখতে পেল তার উপরে আটার বস্তা শুয়ে আছে এবং তার হাত পা বাঁধা। এটা দেখে ফারহান ফাহিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই বুইড়া বেটি, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দে। আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাব। তাড়াতাড়ি বলতেছি ছেড়ে দেওয়ার জন্য। এখন যদি আমাকে ছেড়ে না দিস তাহলে কিন্তু তোর খবর আছে। জানেমান, আজকে তোমাকে ছাড়া হবে না। তুমি আজকে এখানেই থাকবে এবং আগামী 7 দিন এইভাবেই থাকতে হবে তোমাকে। শুধু গোসল করার জন্য তোমাকে একটু সময় দিব। এই মেয়ে, তোর সমস্যা কি? আমি বলেছি না তোকে আমি ডিভোর্স দিব? তুই কেন আমাকে আটকে রাখতেছস? জোর করে বিয়ে করেছিলি তো কি হয়েছে? এখন আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ছেড়ে দিব তোকে। আর একবার যদি তোর মুখ থেকে ছেড়ে দেওয়ার কথা শুনি তাহলে তোর খবর আছে, বলে দিলাম। ফাহিমা এসব কথাবার্তা বলতেছে, অন্যদিকে ফারহান চুপচাপ শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সুবর্ণা কল দিয়েছে। ফাহিমা কলটা রিসিভ করতে লাউড স্পিকারে দিতেই ও পাশ থেকে সুবর্ণা বলতে লাগলো, কি ব্যাপার ফারহান, তোমাকে না বললাম সকাল সকাল আমার বাসায় চলে আসতে? তুমি এখনো আসলে না কেন? তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার জন্য নিজের হাতে রান্না করেছি আজকে, আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো। এই মেয়ে, তোর কি লজ্জা শরম নেই? তুই একটা বিবাহিত ছেলেকে ফোন দিয়ে পরকিয়া করতেছিস। সে আজকে বাড়ি থেকে বের হতে পারবে না। তাকে আমি খুব ভালোভাবে বেঁধে রেখে দিয়েছি যাতে সে বাড়ি থেকে বের হতে না পারে। এই মেয়ে, তুমি আমার বয়ফ্রেন্ডের ফোন ধরেছো কেন? তুমি তার কাছে ফোনটা দাও, আমি তার সাথে কথা বলবো। আর সে তোমাকে বিয়ে করেছে শুধুমাত্র তার ভাইকে তুমি যা করেছো এটার জন্য শাস্তি দেওয়ার জন্য। সে তোমাকে 1 সপ্তাহের মধ্যেই ডিভোর্স দিয়ে দিবে, এরপর আমি তাকে বিয়ে করব। এই সব ধারণা তুমি ভুলে যাও এবং চিন্তা ভাবনা আর করার দরকার নেই। ফারহান এই বাড়ি থেকে বের হতে পারবেন না, মানে না, এই বাড়ি থেকে বের হতে পারবে না। ফারহান না বের হতে পারুক, আমি তো তার বাড়ি চিনি, আমি তার বাড়িতে আসছি এক্ষুনি। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি আমার সাথে পুলিশ নিয়ে আসব আর বলবো যে আপনি আমার বয়ফ্রেন্ডকে আটকে রেখেছেন। ঠিক আছে, তুমি আমাদের বাড়িতে আসো, আমিও দেখতে চাই তুমি মেয়েটা কেমন, আমার চাইতে কতটুকু সুন্দরী। আমার কাছে তুমি আসতে থাকো, ততক্ষণে আমি আমার জামাইকে নিয়ে শারীরিক সম্পর্কটা করে ফেলি। শারীরিক সম্পর্ক করে ফেললে তো বেবি হয়ে যাবে নিশ্চিত। সুবর্ণা, আমি এই মেয়ের সাথে কোনো কিছুই করব না। তুমি নিশ্চিন্তে আমাদের বাড়িতে আসো, আমি তোমার সাথে তোমাদের বাড়িতে চলে যাব। ফারহান সুবর্ণাকে এই কথা বলতে সুবর্ণা কলটা কেটে দিল। অন্যদিকে ফাহিমা তার শরীরে যা কাপড় আছে সব কিছু খুলে ফারহানের সামনে দাঁড়িয়ে রইল। এদিকে ফারহান চোখ বন্ধ করে আছে। ফাহিমা ফারহানের চোখ খোলার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এটা দেখে ফাহিমা বলতে লাগলো, ঠিক আছে, তুই তোর চোখ বন্ধ করে রাখ,
আমি আর তোর চোখ দিয়ে কোনো কিছুই করব না। আমি তোর সব কিছুই করব। তোকে আরেকটু ভালোভাবে বেঁধে রাখি, যাতে খুব সুন্দরভাবে আদর নিতে পারি। ফাহিমার কথা শুনে ফারহান চোখ খুলতে দেখতে পেল ফাহিমা তার নিচের দিকে এগিয়ে যাইতেছে। এটা দেখে ফারহান ফাহিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে শুনেন, আমাকে এইভাবে বেঁধে না রেখে আপনি আমাকে ছেড়ে দেন। আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে ইচ্ছুক আছি। তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। আগে আমি কিছুক্ষণ করি নাই, এরপরে তোকে ছেড়ে দিলেই তুই যা ইচ্ছা তাই করিস। নিজের জামাইকে বিশ্বাস করতে পারতেছেন না, সামনে কিভাবে আমাকে বিশ্বাস করবেন? ভাবছিলাম আপনাকে ডিভোর্স দিব না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করে নিলাম, দেখি তুই আমাকে কি করিস। এই বলে ফারহানকে ছেড়ে দিতেই ফারহান ফাহিমাকে আস্তে আস্তে খাটের কাছে নিয়ে এসে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে ওইখান থেকে বাহিরে চলে আসলো। বাইরে থেকে দরজা আটকে দিয়ে তাড়াতাড়ি করে নিচে এসে মেন গেট খুলে বের হতেই দেখতে পেল সুবর্ণা দাঁড়িয়ে আছে। সুবর্ণাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান বলতে লাগলো, সুবর্ণা, তাড়াতাড়ি চলো, আমি পালিয়ে এসেছি ওই মেয়ের কাছ থেকে। আজকে তোমাকে নিয়ে অনেকটা দূরে চলে যাব। রাতের বেলা তোমাকে একটা গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আমার যে কোনো একটা বন্ধুর বাসায় চলে যাব বা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে থাকবো। ঠিক আছে চলো, আর টাকা নিয়ে চিন্তা করো না, আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসেছি, যাতে কোনো সমস্যা না হয় আমাদের। এই বলে সুবর্ণা আর ফারহান ওইখান থেকে চলে আসলো। অনেকটা দূরে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাইতেছে দুইজন। অন্যদিকে সুমাইয়া ফারহানের রুমের দরজা খুলতেই ফাহিমা বের হয়ে আসলো। সুমাইয়াকে উদ্দেশ্য করে ফাহিমা বলতে লাগলো, আপনাদেরকে যে এইভাবে ডাকাডাকি করতেছি, আপনারা কি একবারও শোনেন নাই? ফারহান যে আমাকে ঘরের ভেতরে আটকে রেখেছে, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় চলে গেছে। কি বলতেছো এসব? আমি তো তোমার কথা কোনো কিছুই বুঝতেছি না। ফারহান এই বাড়ি থেকে কোথায় আবার চলে যাবে? সে দেখবে রাতের বেলা বাসায় ফিরে এসেছে। সে আর বাসায় ফিরে আসবে না। তার গার্লফ্রেন্ড অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে, ফারহানকে অনেক দূরে রাখবে আমার কাছ থেকে। আমি ফারহানকে হারাতে চাই না। জোর করে বিয়ে করেছে তো কি হয়েছে, একভাবে না একভাবে বিয়ে তো হয়েছে। ফাহিমা এইসব কথা বলতেছে। ফাহিমার কথা শুনে বাড়ির সবাই চলে আসলো উপরে। সব কিছু শোনার পর ফাহিমা বলতে লাগলো, ফারহানকে যেখান থেকে পারেন সেখান থেকে নিয়ে আসেন। আমি আর আপনাদের মুখ থেকে কোনো কিছুই শুনতে চাই না। রাতে যাতে আমি তাকে বাড়িতে দেখতে পাই। আমি এখন বাসায় যেতেছি, এই বাড়িতে আমার আর ভালো লাগতেছে না। এই বলে ফাহিমা বোরকা পরে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। অন্যদিকে ফারহানের আব্বু ফারহানের আম্মুর উদ্দেশ্যে বলতে লাগলো, দেখেছো তোমার ছেলে কি একটা কাণ্ড করেছে? এখন তোমার ছেলেকে আমি কোথায় খুঁজে বেড়াবো? পুলিশকে বললে তো পুলিশ পুরো এলাকা তো নতুন করে খুঁজে ফেলবে। না পাইলে ফাহিমাকে আমি কি বলবো? তোমার ছেলে নিজে তাড়াতাড়ি করে এই মেয়েকে জোর করে বিয়ে করেছে, এখন কেন ছেড়ে দেওয়ার কথা বলতেছে? ফারহান তো সেই কবে থেকেই বলতেছে সে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু আমরা তো কোনো কিছুই করতেছি না। এটার জন্য সে আগে এই মেয়েটাকে হয়তো জোর করে বিয়ে করেছে, এখন বিয়ে হয়ে গেছে। এসব বললে তো আর হবে না। যে করেই হোক ফারহানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো আর তাকে বোঝাও ঠিক মতো। ফারহানের আব্বু কল দিল থানায়। সব কিছু বলার পর থানা থেকে কয়েকজন অফিসার কয়েকটা গাড়ি নিয়ে পুরো এলাকা খোঁজাখুঁজি করতে লাগলো। অন্যদিকে ফারহান আর সুবর্ণা তাদের এলাকাগুলো থেকে অনেকটা দূরে চলে এসেছে। দুজন ঘোরাঘুরি করতেছে। এমন সময় সুবর্ণা বলতে লাগলো, ফারহান, তুমি এখন কি চাও? ওই মেয়ের সাথে ঘর সংসার করবে, নাকি তুমি আমার সাথে ঘর সংসার করবে? আমি তোমার কাছে স্পষ্ট কথা জিজ্ঞেস করেছি, স্পষ্টভাবে উত্তর দেবে। সুবর্ণা, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি কিভাবে ভাবলে আমি তার সাথে ঘর সংসার করব? তোমাকে তো আমি সব কথাই বলেছি, কি কি হয়েছে কি না হয়েছে। হ্যাঁ, সব কিছু তো বলেছো। আমি চাই তুমি তাড়াতাড়ি তাকে ডিভোর্স দিয়ে দাও। তুমি তাকে ডিভোর্স দিয়ে আমাকে তাড়াতাড়ি বিয়ে করো। হ্যাঁ, বিয়ে করব। কয়েকটা দিন ওয়েট করো। হুট করে তো আর তাকে ডিভোর্স দেওয়া যায় না। ডিভোর্স দিতে হলে কিছুটা সময় লাগে, এটা তো তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, আমি জানি। দুজন এইসব কথাবার্তা বলতেছে। অন্যদিকে পুলিশ পাগলের মতো তাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 6টা। ফারহান সুবর্ণাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুবর্ণা, তুমি এখন বাসায় চলে যাও আর আমাকে কিছু টাকা দিয়ে যাও। আমি একটা হোটেলে থাকবো। যখন তাকে ডিভোর্স দিব তখন আমি তোমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছি সব টাকা তোমাকে ফেরত দিয়ে দিব। আমাকে টাকা ফেরত দেওয়ার দরকার নেই। তুমি তো আমাকে বিয়ে করবে, তখন না হয় এই টাকাগুলো দিয়ে আমাকে কিছু কিনে দেবে। দুজন এসব কথাবার্তা বলে ফারহান সুবর্ণাকে একটা গাড়িতে তুলে দিল। অন্যদিকে ফাহিমা বাড়িতে ফিরতেই দেখতে পেল সবাই বসে আছে সোফায়। সবাইকে বসে থাকতে দেখে ফাহিমা বলতে লাগলো, কি ব্যাপার শ্বশুর আব্বা, আপনি এখানে বসে আছেন কেন? আর আপনার ছেলে কোথায়? তাকে কি নিয়ে এসেছেন নাকি সে এখনো বাহিরে আছে? ফাহিমা, তাকে পুলিশ অনেক খোঁজাখুঁজি করেছে। সেই সকাল থেকে খোঁজাখুঁজি করে এখনো পর্যন্ত খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোথাও পাইনি। প্লিজ, তুমি কিছু মনে করো না। না, আমি কিছু মনে করব না, তবে আপনার ছেলের কপালে অনেক দুঃখ আছে। আজ ফিরুক বা কাল ফিরুক, তার কপালে যে দুঃখ আছে এটা আমি বলে দিলাম। ফাহিমা এসব কথাবার্তা বলতেছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু রায়হান কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রায়হান বলতে লাগলো, কিরে ফাহিমা, তোর জামাইয়ের সাথে কি কোনো ঝগড়া হয়েছে নাকি তোর? না, ঝগড়া হয় নাই, সে বাড়ি থেকে কোথায় যেন চলে গেছে। কেন, তাকে তুই দেখেছিস নাকি? দেখে থাকলে আমাকে বল, আমি এক্ষুনি আসতেছি। আমি যেই হোটেলে কাজ করি সেই হোটেলে সে এসেছে, একটা রুম বুক করেছে। মনে হয় তো আজকে রাত থাকবে। তুই এক কাজ কর, এখন চলে আয়। আচ্ছা, সে যাতে হোটেল থেকে না বের হয় তুই একটু খেয়াল রাখিস। দরকার পড়লে আমি পাশে 1000 টাকা তোকে দিব, তারপরেও তুই তার উপর খেয়াল রাখবি। আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে ফাহিমা কলটা কেটে দিয়ে রুমে এসে তার ব্যাগের ভিতরে থেকে কিছু টাকা নিয়ে চলে আসলো বাইরে। একটা গাড়ি নিয়ে তার বন্ধুর সেই হোটেলের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো সেই হোটেলের সামনে। গাড়ি থেকে নেমে হোটেলের ভিতর প্রবেশ করতে রায়হান ফাহিমার সামনে আসলো। ফাহিমা রায়হানকে দেখে বলতে লাগলো, 205 নাম্বার রুম, এনে রুমের চাবি। আর আমি ম্যানেজারের সাথে কথা বলে রেখেছি। ম্যানেজারকে সব কিছুই খুলে বলেছি। ম্যানেজার বলেছে কোনো সমস্যা নেই, তুই যা। এই বলে রায়হান ফাহিমার হাতে চাবিটা দিয়ে দিতেই ফাহিমা 205 নম্বর রুমের সামনে এসে দরজাটা খুলে ভিতরে এসে পড়ল। ফাহিমাকে দেখে ফারহান হা করে তাকিয়ে রইল আর বলতে লাগলো, এই মেয়ে, তোমার সমস্যা কি? তুমি আমার পিছু নিয়ে এখানে পর্যন্ত চলে এসেছো। এটা কিন্তু একদম ঠিক করো নাই। তুমি এখন এখান থেকে চলে যাও। এখানে এসেছি চলে যাওয়ার জন্য নাকি? কখনোই যাব না। এখান থেকে তুই যা ইচ্ছা তাই করতে পারিস। আর আজকে তোর সাথে এখানেই বাসরাত করে ফেলবো। তুই আমার শরীর স্পর্শ করবি না। তুই আমার শরীর স্পর্শ করলে কিন্তু তোর খবর আছে, এই বলে দিলাম। এসব বলতেছে ফারহান। এইদিকে ফাহিমা তার ব্যাগ টেবিলের উপর রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। হুট করে ফারহানকে জড়িয়ে ধরে ফাহিমা বলতে লাগলো, আজকে জড়িয়ে ধরেছি এবং আজকেই বাকি সব কিছু সেরে ফেলবো। তুই যতই বাধা দেওয়ার চেষ্টা করিস না কেন, দরকার পড়লে তোকে মারধর করবো। এরপরও তোর সাথে বাকি সব কিছু সেরে ফেলবো, যাতে তুই আমাকে ছেড়ে চলে যেতে না পারিস। ফাহিমা এসব কথাবার্তা বলতেছে আর ফারহানের দিকে এগিয়ে যাইতেছে। এদিকে ফারহান বেশ ভালো করে বুঝে গেছে আজকে তার আর রক্ষা নেই। আজকে ফাহিমা সব কিছু এখানেই করবে। ফাহিমা ফারহানকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর ফাহিমা ফারহানকে ছেড়ে দিয়ে ফারহানের শার্ট খুলে ফেলল। এদিকে ফারহান বাধা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ফাহিমা তার বাধা মানতেছে না। বেশ কিছুক্ষণ এইরকমভাবে থাকার পর ফাহিমা ফারহানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, ফারহান দেখো, তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। বিয়ে তো আর ছেলে খেলা না যে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আমি তো একটা মেয়ে, আমারও ইচ্ছা আছে, ইচ্ছা স্বপ্ন আছে স্বামীর ঘরে ঘর সংসার করার। তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিও না। ফারহান চুপচাপ শুয়ে আছে আর ফাহিমা ফারহানকে জড়িয়ে ধরে তার বুকের পর মাথা রেখে কান্না করতেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফাহিমা চলে গেল ওয়াশরুমে। চোখে মুখে পানির ছিটা দিয়ে বাইরে আসতে দেখতে পেল ফারহান নেই। আশেপাশে খুঁজে দেখে ফারহান বেলকনিতে দাঁড়িয়ে আছে। ফারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে ফাহিমা ফারহানের পাশে গিয়ে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো, ফারহান, আমাকে যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলো, তোমাকে
এত কষ্ট করে আমাকে ডিভোর্স দিতে হবে না। আমি ডিভোর্স পেপার রেডি করে আনি, তুমি সাইন করে দিও। এরপরে আমি সাইন করে দেব। আর দেনমোহরের যে টাকা ধার্য করা হয়েছিল ওই টাকা দিতে হবে না। আমি এখন বাসায় চলে যেতেছি, রাত অনেক হয়েছে। যদি ইচ্ছা হয় তাহলে বাসায় এসো, এভাবে বাইরে থাকা ভালো না। এই বলে ফাহিমা কেবিন থেকে বের হয়ে চলে আসলো নিচে। রায়হানের সাথে দেখা করে একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। ফাহিমা বাড়ি ফিরে কলিং বেল দিতেই সুমাইয়া এসে দরজা খুলে দিল। ফাহিমাকে একা দেখে বলতে লাগলো, কি ব্যাপার ফাহিমা, তুমি একা কেন? ফারহান তোমার সাথে আসে নাই নাকি? না, সে আমার সাথে আসে নাই। হয়তো সকালবেলা আসবে, আর না হয়তো কিছুক্ষণ পরেই চলে আসবে। এই বলে ফাহিমা চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল কোলবালিশ নিয়ে। অন্যদিকে ফারহান কেবিন ভাড়া দিয়ে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতে ফারহানের আম্মু এসে দরজা খুলে দিল। দরজা খুলতে ফারহানের আম্মু ঠাস করে ফারহানের গালে চড় মেরে বলতে লাগলো, কি রে, তোর সমস্যা কি? মেয়েটাকে তো জোর করে বিয়ে করেছিস, এখন ডিভোর্স দিতে চাইতেছিস? তুই কি বিয়েটা ছেলে খেলা পেয়েছিস? একটা মেয়ের ডিভোর্স হলে সে সমাজে কতটা কলঙ্কিত হয় তুই জানিস? আজকে তোর জন্য মেয়েটার এই রকম অবস্থা। সারাদিন মনে হয় মেয়েটা খাবার খায় নাই, মুখটা শুকিয়ে গেছে। ফারহান চুপচাপ তার আম্মুর কথাগুলো শুনে সোজা চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ফ্রেশ হয়ে এসে ফাহিমার পায়ের পাশে বসে আছে। ফারহান মনে মনে বলতে লাগলো, আম্মু যা যা বলেছে, ফাহিমা যা যা বলেছে, সব কিছুই তো সত্য। আমি ভুল কাজ করতেছি মনে হয়, কিন্তু সুবর্ণাকে কিভাবে বোঝাবো? তাকে তো বোঝানোর দরকার। তাকে না বোঝালে সে তো আমাদের সংসারে ঝামেলা করবে। এই সব কিছু ভাবতেছে এমন সময় ফাহিমা চোখ বন্ধ করে ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিচে আপনার আব্বু আম্মু এবং আপনার ভাইয়া আর ভাবি এসে বসে আছে। ওদেরকে গিয়ে বলেন খাবার দেওয়ার জন্য। ওরা আপনাদেরকে খাবার দিয়ে দিবে। আর আমি দেখি কালকে কাজী অফিসে গিয়ে কাজীর সাথে কথা বলে ডিভোর্স লেটার নিয়ে আসবো। আপনাকে বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য নাকি? আর আপনি এভাবে শুয়ে আছেন কেন? আমি আপনার স্বামী। আমি আপনাকে আদেশ করতেছি, নিচে থেকে গিয়ে খাবার নিয়ে আসেন দুইজনের জন্য। আমি খাবার খেয়ে নিয়েছি, আপনি যান গিয়ে নিচের থেকে খাবার খেয়ে আসেন, আমি উপরে আছি। দেখেন, আমি কিন্তু আপনার স্বামী। আমি কিন্তু আপনাকে আদেশ করেছি। আর আমি বাড়িতে আসার পর একবারও তো বলি নাই যে আপনাকে ডিভোর্স লেটার আনতে হবে। আপনি তাড়াতাড়ি নিচে যান, দুইজনের জন্য খাবার নিয়ে আসেন। আপনি খেয়ে থাকলেও আমার সাথে খাবার খেতে হবে। ফাহিমা মনে মনে খুশি হলো, কিন্তু মুখে প্রকাশ করলো না। চুপচাপ বিছানা থেকে উঠে চলে আসলো নিচে। ফাহিমাকে দেখে সুমাইয়া এগিয়ে এসে বলতে লাগলো, ফাহিমা, ফারহানের সব কিছু ঠিকঠাক আছে তো? সে তোমার সাথে খারাপ ব্যবহার করে নাই তো? না, সে আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। আমার মনে হয় আপনার দেবর আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে এবং আমার প্রতি গুরুত্ব দিতেছে। তাকে বলেছিলাম নিচে এসে খাবার খাওয়ার জন্য, সে আমাকে বলতেছে যে সে আমার স্বামী, সে আমাকে আদেশ করেছে, তাই নিচে এসে খাবার নিয়ে যাইতেছি। হ্যাঁ, আমারও তাই মনে হলো। যেখানে সে আম্মু আব্বুর সাথে মুখে মুখে তর্ক করতো, আজকে সে কোনো কিছুই বলে নাই। এই নাও খাবার রেডি করে দিয়েছি, তোমরা দুইজন খাবার খেয়ে ঘুমিয়ে যাও। অন্যদিকে ফারহান রুমে শুয়ে আছে আর মনে মনে বলতে লাগলো, দেখি কালকে বাসায় নিয়ে আসবো সুবর্ণাকে। এরপরে তার সাথে ভালোভাবে বসে কথাবার্তা বলবো, দেখি সে কি করে। ফারহান এসব চিন্তাভাবনা করতেছে। অন্যদিকে ফাহিমা খাবার নিয়ে রুমে চলে আসলো। বিছানার উপর খাবারগুলো রেখে ফারহানকে ডাক দিতে ফারহান উঠে পড়ল। ফাহিমাকে উদ্দেশ্য করে ফারহান বলতে লাগলো, এই নেন, খাবারটা নিজের হাতে খাইয়ে দেন আমাকে। ফাহিমা ফারহানকে নিজের হাতে খাইয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ খাইয়ে দেওয়ার পর ফারহান ফাহিমাকে নিজের হাতে খাইয়ে দিল। দুজন খাওয়া দাওয়া শেষ করে দুজন দুই পাশে ফিরে শুয়ে পড়ল। এমন সময় ফারহান ফাহিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেন, আপনি যা যা বলেছেন এবং আম্মু আমাকে যা যা বলেছে, আমি এইসব চিন্তা ভাবনা করলাম। সব কিছু চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার সাথে ঘর সংসার করব। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে সুবর্ণা, মানে আমার গার্লফ্রেন্ড। এখন তাকে বুঝিয়ে সুজিয়ে কিছু একটা করতে হবে। আপনি কি পারবেন তাকে বুঝিয়ে সুজিয়ে কিছু বলার জন্য? আপনি কালকে আপনার গার্লফ্রেন্ডকে বলবেন আমাদের বাসায় আসার জন্য। এরপরে না হয় কিছু একটা করা যাবে সবাই মিলেমিশে। এখন তাহলে ঘুমান। হ্যাঁ, ঘুমাবো তো।
ওই দিন যে আপনি আমাকে বেঁধে রেখে যেভাবে আমার বুকের উপর ঘুমিয়েছিলেন ওইভাবে একটু ঘুমাবেন। ফাহিমা ফারহানের দিকে এক নজরে তাকিয়ে রইল, কিছু না বলে সোজা ফারহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। এদিকে ফারহান চুপচাপ ফাহিমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফারহান ফোন দিল সুবর্ণাকে। সুবর্ণার সাথে কথাবার্তা বলে দুজন চলে আসলো নিচে, বসে বসে কফি খাইতেছে। বেশ কিছুক্ষণ পর বাড়ির কলিং বেল বেজে উঠল। ফারহান গিয়ে দরজা খুলতে দেখতে পেল সুবর্ণা দাঁড়িয়ে আছে। সুবর্ণাকে বাড়ির ভিতর নিয়ে আসলো ফারহান। সবাই একসাথে সোফায় বসে আছে। এমন সময় ফারহানের আম্মু সুবর্ণাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুবর্ণা, তুমি তো একটা মেয়ে এবং আমি মনে করি যে তুমি আমার মেয়ের মতো। এই যে সুমাইয়াকে দেখতেছো, সে কিন্তু এই বাড়ির বউ। তুমি তাকে জিজ্ঞেস করে দেখো, আমি তাকে মেয়ের চাইতেও অনেক বড় নজরে দেখি। সে আমার সাথে একদম ফ্রেন্ডলি। যখন যা প্রয়োজন হয় তখন আমাকে বলে, আমি সাথে সাথে এনে দিই। আমি তোমার কাছে একটা আবদার করব, আবদারটা রাখবে? হ্যাঁ আন্টি, বলেন আপনি কি আবদার করবেন। আমি আপনার আবদার অবশ্যই রাখবো। দেখো, তুমি আশা করি খুব ভালো করেই জানো ফারহানের বিয়ে হয়ে গেছে ফাহিমার সাথে। তাদের বিয়ে হয়েছে আজকে 10 দিনের উপরে হবে। তুমি ফারহানের সাথে রিলেশনে আসো অনেক দিন হবে। ফারহান তোমার কথা আমাকে বলেছে, কিন্তু পরবর্তীতে সে ফাহিমাকে জোর করে বিয়ে করেছে। এক প্রকার আমাদের কাছে কান্নাকাটি করে বিয়েটা করেছে সে। আমি জানি না তাদের মধ্যে কি হয়েছে কি না হয়েছে, কেন এরকমটা করেছে ফারহান। একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে সে এই সমাজের কলঙ্কের দাগ লাগিয়ে দেয়, এটা মনে করে আশেপাশের মানুষ এবং এই সমাজ। তবে কেন ডিভোর্স হয়েছে এটা তারা জানে না। আমি চাই যে ফাহিমার সাথে যেহেতু বিয়ে হয়ে গেছে ফারহানের, তাহলে তারা দুজন সুখে শান্তিতে ঘর সংসার করুক। তারা দুজন সুখে শান্তিতে ঘর সংসার করলে তো হবে না। আমার ব্যাপারটাও আপনাকে বুঝতে হবে। ফারহানের সাথে আমার রিলেশন প্রায় অনেক বছরের। ফারহান আপনাকে সবই বলেছে। ফারহান এই মেয়েটাকে বিয়ে করেছে তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য। এই মেয়েটা তার ভাইকে ঠকিয়েছে এবং আরো অনেক কিছুই করেছে। সুবর্ণা আস্তে আস্তে তাদের পরিবারকে সবকিছু খুলে বলল, সাথে ফাহিমা ও সবকিছু খুলে বলেছে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর সুবর্ণা ফাহিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি তো সবকিছুই বলেছেন এবং আমিও সবকিছুই বলেছি। এখন বাকি যা সিদ্ধান্ত দেবেন আপনারা দেবেন। আপনারা কি করবেন কি না করবেন এসব সিদ্ধান্ত আমি জানতে চাই। এত কিছু হয়ে গেছে আর আমরা আজকে জানতে পারলাম। যাই হোক, যেহেতু আজকে জানতে পারছি, এর আগে এসব বিষয়ে আমরা জানি নাই। এখন সুবর্ণা, আমি একটা সিদ্ধান্ত দেই, তুমি মানতে পারবে? মানবো না কেন? অবশ্যই মানতে হবে আমাকে, কারণ আপনারা গুরুজন। আপনাদের কথা মানবো না তো কার কথা মানবো? তবে এমন কিছু বলবেন না যেটা আমার দ্বারা সম্ভব না। দেখো, তুমি একটা মেয়ে হয়ে যদি অন্য একটা মেয়ের ক্ষতি করতে চাও তাহলে আমাকে বলো, আমি ফারহান এবং ফাহিমার ডিভোর্স করিয়ে দেব। এখানে ফাহিমা যা অন্যায় করেছে এটার জন্য সে সাজাপ্রাপ্ত এবং সে সবার পা ধরে মাপ চাইবে। এটা না হয় পরে দেখতেছি। আমি যেটা বলছি তুমি এটা বুঝতে পারছো সুবর্ণা? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা আশা করি খুব ভালো করেই জানেন যে ফারহানের সাথে রিলেশন আছে আমার। আমি ফারহানকে ছাড়া থাকতে পারি না। আপনারা বলতে চাইছেন যে আমি ফারহানের জীবন থেকে সরে যাই, তাই তো? এটা আমি বলতে চাইতেছি না। আমি তোমাকে বলতে চাইতেছি যে তুমি ফারহানের আরেকটা বন্ধুর সাথে রিলেশনে যাও বা তাকে বিয়ে করো। যদি তুমি বিয়ে করো তাহলে অন্য পুরুষের একটা ছোঁয়া পেয়ে যাবে তুমি, এবং এই ছোঁয়াতে তোমার কিছুটা পরিবর্তন হবে। তবে ফারহানকে একেবারে ভুলে যেতে পারবে না, আস্তে আস্তে ভুলে যেতে হবে। সুবর্ণা, আম্মু যা বলেছে এটা কিন্তু একদম সত্যি কথা বলেছে। আমিও কিন্তু এরকম ছিলাম। ফারহানের বড় ভাইকে বিয়ে করার পর আস্তে আস্তে আমি পরিবর্তন হয়ে এই বাড়ির বউ বলতে গেলে মেয়ে হয়ে গেছি। আশা করি তুমিও পরিবর্তন হতে পারবে তুমি নিজে চাইলে। এখন যদি তুমি চাও ফারহানকে, তাহলে কিন্তু ফাহিমাকে ডিভোর্স দিতে হবে। ফারহানের আমরা চাই না কারোর সংসার ভেঙে দিতে। আমরাও বুঝি সংসার মানে কি এবং সংসার কতটা গুরুত্বপূর্ণ, স্বামী কতটা গুরুত্বপূর্ণ। বাকিটা তোমার সিদ্ধান্ত। তুমি ফারহানের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিতে পারো। ফারহান, তুমি সুবর্ণাকে নিয়ে তোমার রুমে যাও। আর ফাহিমা, তুমি এক কাজ করো, যেহেতু সবাই অনেকক্ষণ ধরে বসে আছে, তুমি সবার জন্য কফি বানিয়ে দাও। ওরা দুইজন কথা বলতে থাকুক রুমে গিয়ে। ফাহিমা মাথা নেড়ে চলে আসলো রান্নাঘরে।
অন্যদিকে সুবর্ণা আর ফারহান চলে আসলো ফারহানের রুমে। দুজন কিছুটা দূরত্ব বজায় রেখে চুপচাপ বসে আছে। এমন সময় সুবর্ণা বলতে লাগলো, ফারহান, তোমার আম্মু এবং তোমার পরিবারের সবাই আমাকে বেশ ভালো করে বুঝিয়েছে। সংসার মানে কি, সংসার জীবনে কি কি হয়, এসব কিছু আমাকে বুঝিয়ে দিয়েছে। দেখো, আমি চাই না একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে, একটা মেয়ের সংসার নষ্ট করে দিতে। আমি চাচ্ছি যে তুমি ফাহিমের সাথে সংসার করো। যেহেতু বিয়ে করে ফেলেছো, একভাবে না একভাবে বিয়েটা হয়েই গেছে, এটা তো আর অস্বীকার করা যাবে না। হ্যাঁ, কিন্তু তোমার আমার ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তোমার ভালো কোনো বন্ধু আছে যার সাথে রিলেশনে গেলে বা তুমি তাকে বুঝিয়ে বলে সে সব কিছু বুঝবে এমন, এবং আমাকে বিয়ে করে নিতে পারবে 10 থেকে 15 দিনের মধ্যে? আমি আর চাই না তোমাদের সংসারের মধ্যে বোঝা হয়ে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, সাদিকুল আছে, সে খুব ভালো একটা ছেলে। তুমি তো খুব ভালো করে চিনো তাকে। তার সাথে বিয়ে হলে মন্দ হবে না তোমার। সে মধ্যবিত্ত হলেও তোমাকে খাইয়ে পরিয়ে সুন্দরভাবে নিয়ে যেতে পারবে। তার পরিবারের সবাই খুবই ভালো। তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার বন্ধুকে ফোন দিয়ে এই বাড়িতে নিয়ে আসো। এরপর সব কিছু খুলে বলো। সব কিছু শোনার পর সে যদি রাজি হয় তাহলে আমি তার সাথে রিলেশনে যাব এবং বলবো যে 10 থেকে 15 দিনের মধ্যে তার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখন নিচে চলো, গিয়ে কফি খাই। আর আমি তাকে ফোন দিয়ে বলে দেই চলে আসার জন্য। কফি খাইতে খাইতে সে ততক্ষণে চলে আসবে। এই বলে ফারহান কল দিল সাদিকুলকে। সবকিছু বলার পর সাদিকুল চলে আসলো ফারহানদের বাসায়। কফি খাওয়া শেষ হতে ফারহান, ফাহিমা, সুবর্ণা আর সাদিকুল চলে আসলো উপরে। ফারহান সাদিকুলকে সবকিছু বলার পর সাদিকুল ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বন্ধু, তোর বিষয়টা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। আমি তোকে বিয়ে করতে পারবো, তবে আমাকে কথা দিতে হবে 10 দিনের মধ্যে সে পরিবর্তন হবে। একমাত্র আমার কাছে থাকতে হবে এবং তোর কাছে আসতে পারবে না। সাদিকুল, দেখো, আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর 10 দিন আমাকে সময় দিয়েছো। আশা করি এই 10 দিনের মধ্যে আমি তোমার কাছে থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাব আর ফারহানদের বাসা বেশি আসবো না। তবে ফারহানকে এক নজর না দেখলে আমার চলবেও না। এটার জন্যই তো বললাম আপনাকে সময় দিয়েছি 10 দিন। এই 10 দিনের ভেতরে আপনি পরিবর্তন হবেন। পরিবর্তন হলে বাকি সবকিছু আমি দেখে নিব। 10 দিনের ভেতরে পুরো পরিবর্তন হলে 11 দিনের মাথায় আমি আপনাদের বাড়িতে যাব আমার আম্মুকে নিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আশা করি আপনার আব্বু আম্মু রাজি হবে, কারণ আমি ছেলেটা খারাপ না। ঠিক আছে, এখন তাহলে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। আর ফারহান, যাই তাহলে। তুমি ফাহিমা আপুর সাথে সুখে সংসার করো। দোয়া করি তোমার যাতে সুখের সংসার হয়। এই বলে সুবর্ণা আর সাদিকুল ফারহানদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো একটা রিক্সা নিয়ে। চলে আসলো কফি শপে। অন্যদিকে ফারহান আর ফাহিমা নিচে আসতেই ফারহানের আম্মু ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারহান, সব কিছু কিন্তু মিটমাট করে দিয়েছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। আর ফাহিমা, ফারহান এখন তোমার জামাই, তাকে কিভাবে তোমার আসলে বেঁধে রাখতে হয় এটা তোমার ব্যাপার। এবার সমস্যা হয়েছে, এটা সমাধান করে দিয়েছি। পরের বার কোনো সমস্যা হলে আর কোনো সমাধান করে দিতে পারবো না। পরে যদি ফারহান নতুন একজনকে নিয়ে আসে তাহলে কিন্তু ডাইরেক্টলি বিয়ে দিয়ে দেবো, মনে রাখো আমার কথাগুলো। ঠিক আছে শাশুড়ি মা, আপনার কথাগুলো মনে থাকবে। তবে আপনি আপনার ছেলেকে বলে দেন যে আর কোনো মেয়েদের সাথে কথা না বলার জন্য, আর আমাকে একটু সময় দেওয়ার জন্য। সে যদি আমাকে সময় দেয় তাহলে তো আমাকে পুরোপুরিভাবে চিনতে পারবে। আমাকে যদি না সময় দেয় তাহলে সে আমাকে চিনবে কি করে, বলেন তো আপনারা? ফারহান, ফাইমা যেটা বলেছে এটা একদম সত্যি কথা বলেছে। এখন থেকে তুই ফাইমার সাথে সাথে থাকবি। কলেজে তো যাস না, বান্দরামি করে বেড়াস, আর বান্দরামি করার দরকার নেই। এখন রুমে যা। ফাইমা, তোমরা দুজন রুমে যাও। দুপুরের রান্না আমি আর সুমাইয়া না হয় করে ফেলবো। সুমাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। দুই ভাইকে কিভাবে টাইট দিতে হয় এটা দুইজন প্ল্যান করব। ফারহান, তুমি রুমে যাও, আমি সুমাইয়ার সাথে কথা বলে আসতেছি। ফারহান চলে আসলো রুমে। এসে তার ফোনটা পকেট থেকে বের করে সুবর্ণার যতগুলো ছবি ছিল সবগুলো আস্তে আস্তে ডিলিট করতে লাগলো। সব কিছু ডিলিট করার পর ফারহান চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো ফাহিমা। দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো ফারহানের কাছে। ফারহান যেভাবে চুপচাপ বসেছিল, ফাহিমা ফারহানের পাশে গিয়ে সেইভাবেই চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পর এভাবে চুপচাপ থাকার পর ফাহিমা ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, এখন তো সব কিছু সমাধান হয়ে গেছে,
এখন কিছু বলতেছিস না কেন আমাকে? নাকি কোনো কিছু বলার প্রয়োজন মনে করিস না আমাকে? বলবো বলবো ভাবছিলাম, এখন তাহলে বলেই ফেলি। যেহেতু সব কিছু সমাধান হয়ে গেছে, এখন তাহলে আপনাকে আদর করার অনুমতিটাও আমাকে দিয়ে দেন। আমি যেহেতু ছোট মানুষ, আরেকটা ছোট মানুষ এই পৃথিবীতে নিয়ে আসার জন্য অনুমতি চাইতেছি। এখন অনুমতি চাওয়ার কোনো দরকার নেই। আর এখন দিনের বেলা কোনো কিছুই করা যাবে না। রাতে যা ইচ্ছা করে আমি বাধা দিব না। ঠিক আছে, রাতে না হয় বাধা দিবে না, এখন তো কিছু করতে দিবে। লিপ কিস ছাড়া কিছুই করতে পারবে না। যদি এটা করতে রাজি থাকো তাহলে করতে পারো। ফাহিমার কথা শেষ না হতেই ফারহান ফাহিমার দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর ফারহান ফাহিমার ঠোঁটজোড়া তার দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর ফারহান ফাহিমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। ফারহানকে এইভাবে হাঁপাতে দেখে ফাহিমা বলতে লাগলো, কি ব্যাপার? সামান্য মাত্রটা লিপ কিস করেই এত হাঁপিয়ে যাচ্ছ? পরবর্তীতে কি করবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। রাতের বেলা যখন আদর করব তখন না হয় দেখে নিয়েন একটু আদর করতে পারি নাকি সারা রাত আদর করতে পারি। জোর করে যেই রকমভাবে বিয়ে করেছিলাম ওই রকমভাবে না হয় জোর করে সারা রাত আদর করব। দুজন এসব কথা বলতেছে এমন সময় বাহির থেকে দরজায় ঠকঠক আওয়াজ শুনতে পেল ফারহান আর ফাহিমা বিছানা থেকে নেমে দরজা খুলতেই দেখতে পেল সুমাইয়া হাতে কিছু ফল নিয়ে দাঁড়িয়ে আছে। ফলগুলো ফাহিমার হাতে দিয়ে বলতে লাগলো, আম্মু এই ফলগুলো দিয়েছে তোমাদের দুইজনকে খাওয়ার জন্য, আর বলেছে যে খুব তাড়াতাড়ি বেবি নিয়ে নিতে। আমিও নিয়ে নিয়েছি, আশা করি কিছুদিন পর ফলাফল জানতে পারবো। আপনি নিয়েছেন? আপনারটা 1 বছর পূর্ণ হোক। আপনার একটা পৃথিবীর আলো দেখুক, এরপরে না হয় আমি চিন্তা ভাবনা করবো না। আর দুজন যদি একসাথে নেই তাহলে 2 বেবিকে কে সামলাবে? এটা নিয়ে এত টেনশন করতেছো কেন? ফারহান এবং ফারহানের ভাই সামলাবে, আমরা সারা রাত ঘুমাবো ওদেরকে সামলাতে দিয়ে। ভাবি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি কিন্তু রুমের ভিতরে আছি, সব কিছুই শুনতেছি। এইভাবে আমাদের উপরে চাপিয়ে দিলে কিন্তু আমরা নিব না। আরে না, তোমাদের উপরে এইভাবে চাপিয়ে দিতে পারি নাকি আমরা? চাপিয়ে দিব না, সোজা তোমাদের কোলে দিয়ে দিব, মনে থাকে যেন। আর ফাহিমা, তোমাকে যেটা বলেছি সেটাই করে ফেলো, বেশি দেরি করো না। দুইজন চাই যাতে একসাথে 2টা বেবি বাড়িতে আসুক। ঠিক আছে, আপনার কথা মাথায় থাকবে। মেয়া চলে গেল নিচে। এইদিকে ফাহিমা আর ফারহান এই ফলগুলো খেয়ে বসে রইল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। ফাহিমা বসে আছে সোফায়, অন্যদিকে ফারহান বসে তার বন্ধুদের সাথে দোকানে আড্ডা দিতেছে। এমন সময় সাদিকুল বলতে লাগলো, ফারহান, সবকিছুই তো শুনলাম, কিন্তু একটা জিনিস জানলাম না, তুই কেন কিছু করিস নাই সুবর্ণার সাথে? না, আমি আজ পর্যন্ত তাকে কোনো কিছুই করি নাই, শুধু তার হাত স্পর্শ করেছি। এটা ছাড়া আর কোনো কিছুই স্পর্শ করি নাই। তুই বিশ্বাস না করলে সুবর্ণাকে জিজ্ঞেস করতে পারিস। সুবর্ণাকে জিজ্ঞেস করলে সে অবশ্যই বলে দিবে। তোর উপরে আমার বিশ্বাস আছে, আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। তবে এটা বলে রাখি, 10 দিন পর আমাদের বিয়ে হবে। আমি কালকেই আব্বু আম্মুকে নিয়ে তাদের বাসায় যাব। শুনলাম তার আব্বু আম্মু নাকি গ্রাম থেকে চলে এসেছে। আমি আমার আব্বু আম্মুকে বলে দিব রাতের বেলা। এসব বলতে বলতে রাত 10টা বেজে গেল। এমন সময় ফারহানের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতেই দেখতে পেল ফাহিমা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফাহিমা বলতে লাগলো, আজকে কি সিদ্ধান্ত নিয়েছেন? বাইরে থাকবেন? রাত 10টা বেজে গেছে, তাড়াতাড়ি বাসায় আসেন। আব্বু বকাবকি করতেছেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে খাবার খাবে বলে, আর আপনি কিনা বাহিরে গিয়ে বসে আছেন। তুমি সবাইকে খাবার দিতে থাকো, আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে বাসায় আসতেছি। এই বলে ফারহান কলটা কেটে দিয়ে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফাহিমা এসে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই ফারহান বাড়ির ভিতর প্রবেশ করে। তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে বসে গল্প করতেছে। এমন সময় ফারহানের আম্মু ফাহিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিমা, তাড়াতাড়ি বেবি নিয়ে নাও, সুমাইয়া কিন্তু বেবি নিয়ে এসে। আমি চিন্তা ভাবনা করছি যে বেবি আসলে 2জন বেবি নিয়ে নিলে 2জনকেই একসাথে এই বাড়ির ভিতর ঢুকাবো বেবিদের সাথে নিয়ে।
ঠিক আছে আম্মু, আর আপনি এটা আমাকে আলাদাভাবে বললেও পারতেন। আর সুমাইয়া তো আমাকে বলেছে, আপনি না বললেও পারতেন। এতগুলো মানুষের সামনে বলেছেন, আমার কি লজ্জা করে না? ফাইমা, তুমি হয়তো আমাদেরকে এখনো আপন করে নিতে পারো নাই। সুমাইয়ার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে সরাসরি এসে বলে। আমি তো মাঝে মধ্যে ফারহানকে দিয়ে আমার পার্সোনাল জিনিসপত্র নিয়ে আনি। কই, আমার তো সম্মানে লাগে না, তোমাদের লাগবে কেন? তোমরাও সবার সাথে সব কিছু শেয়ার করতে পারো। এখানে কেউ তোমাদেরকে লজ্জা দেবে না এবং কটূক্তি কথা বলবে না। এসব কথাবার্তা বলতেছে ফারহানের আম্মু। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। ফারহান আর ফাইমা চলে আসলো তাদের রুমে। ফাইমা দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়তেই ফারহান ফাইমার উপরে উঠে গেল। ফাইমাকে জড়িয়ে ধরে তার ঠোঁটজোড়া ফারহানের দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ফারহান আস্তে আস্তে করে ফাইমার জামা কাপড় খুলে ফাইমাকে আদর করতে লাগলো। রাত 3:45। এমন সময় ফাইমা ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারহান অনেক আদর করেছে, যতটুকু করেছে ততটুকুই চলবে। এখন আমার উপর থেকে নামো, পুরো শরীর ব্যথা করতেছে। এই তো যান, আর 4-5 মিনিট পর নেমে যাব। আম্মু তো বলেছে খুব তাড়াতাড়ি আমাদের বেবি নিয়ে আসার জন্য, তাই তো প্রথম দিনে তো আদর করে ফেলেছি। ফারহান আবার 5 থেকে 10 মিনিট আদর করে ফাইমার উপর থেকে নেমে ফাইমার বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। দুজন ঘুম থেকে উঠে গোসল করে নিচে এসে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে গল্প করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 6টি মাস। ফাইমা এখন প্রেগনেন্ট, তার পেটে 5 মাসের উপরে বেবি আছে। ফারহান ফাইমাকে খুব আদর এবং কেয়ার করে। অন্যদিকে সুবর্ণা এবং সাদিকুলের বিয়ে হয়ে গেছে, তার দুজন বেবি নিয়ে নিয়েছে। সুবর্ণার পেটেও বেবি আছে। দেখতে দেখতে এভাবে ফাইমা আর ফারহানের জীবন কাটতে লাগলো। এভাবেই কেটে গেল আরও 4টি মাস। আজকে ফাহিমা 9 মাস পড়েছে। ফাহিমাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আর গতকাল রাতে সুমাইয়ার বেবি পৃথিবীতে আলো দেখেছে। ফারহান ফাহিমার পাশে বসে আছে। এমন সময় ফাহিমা বলতে লাগলো, ফারহান, তুমি সব সময় আমার পাশে থাকবে আর আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনো তোমাকে ছেড়ে যাব না, এটা নিয়ে চিন্তা করো না। আমি তোমার আছি, তোমারই থাকবো এবং সারা জীবন তোমারই থেকে যাব। ফারহান ফাহিমাকে হালকাভাবে জড়িয়ে ধরল। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। রাত প্রায় 1টা। ফারহান ফাহিমার পাশে বসে ফাহিমার হাতে হাত বুলিয়ে দিতেছে। এমন সময় ফাহিমা জোরে চিৎকার দিয়ে উঠল। ফাহিমার জোরে চিৎকারের শব্দে পাশের 2 থেকে 3টা কেবিন থেকে কয়েকজন নার্স চলে আসলো। ফাহিমার অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি করে অপারেশন রুমে নিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর অপারেশন শেষ হতে 3 জন নার্স 3টা বেবি নিয়ে এসে ফারহানের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমরা কখনো চিন্তা ভাবনা করতে পারিনি এতটুকু পেটের মধ্যে 3টে বেবি হবে। আমরা ভেবেছিলাম 2টা হবে এবং আল্ট্রাসাউন্ডেও 2টা দেখিয়েছে, কিন্তু এখন 3টা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া জানান। ফারহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে 3 জনে কানের সামনে এসে আজান দিল। বেশ কিছুক্ষণ পর ফাহিমাকে কেবিনে শিফট করা হলো। ফারহান এবং ফাহিমার 2টা ছেলের সন্তান হয়েছে আর একটা মেয়ে সন্তান হয়েছে। 3 জন একদম সুস্থ সবল আছে। ফারহান ফাহিমার পাশে বসে আছে। এমন সময় ফাহিমার জ্ঞান ফিরল। ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারহান, আমার বেবি কোথায়? আমার বেবিদের নিয়ে আসো, আমি দেখব। হ্যাঁ, নিয়ে আসতেছে। আর একটা খুশির খবর আছে, আমাদের 2টা বেবি হয় নাই, আমাদের 3টা বেবি হয়েছে। ফাহিমা ফারহানের মুখে এই কথা শুনে আরও খুশি হয়ে গেল। দুজন কথাবার্তা বলতেছে। এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো ফারহানের আব্বু আম্মু এবং ফারহানের বড় ভাই। 3 জনকে শুইয়ে দিয়ে চলে গেল কেবিন থেকে। ফাহিমা 3 জনকে দেখে অনেক খুশি হলো। ফারহান ফাহিমাকে উদ্দেশ্য করে আবার বলতে লাগলো, ফাহিমা, এবার যেহেতু 3টা হয়েছে, তাহলে 1 বছর পর না হয় আবার নিয়ে নিব, তাহলে পরের বছর 6টা হবে। কি বলো তুমি? মনে অনেক রং লাগছে, তাই না তোমার? এটার জন্য এসব বলতে পারতেছো। আর কখনো যাতে তোমার মুখ থেকে এসব না শুনি। ঠিক আছে, আর কখনো আমার মুখ থেকে এইসব শুনবে না। এখন আসো, তোমাকে একটু আদর করে দেই। এই বলে ফারহান ফাহিমাকে আদর করতে লাগলো। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। ফারহানের 2টা ছেলে এবং
তিনটা মেয়ের নাম কি রাখা যাবে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন এবং তাদের এই ছোট্ট পরিবারের জন্য সবাই দোয়া করবেন।